তো এই পর্বের শুরুতেই দেখা যায় যে ইফাই যখন শিনকে শোয়ের টিকিটগুলো দেখায় তখন শিন সেগুলো দেখে দারুণ খুশি হয়ে যায় আর সে খুশিতে ইফাইকে জড়িয়ে ধরে। অবশ্য পরে সেটা ইফাইয়ের খুব অদ্ভুত মনে হয় আর শিন ইফাইকে ওই মুহূর্তটা ভুলে যেতে বলে। এদিকে মিস্টার লিয়াং তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কোম্পানির পুরো ডেটা আর বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট নিচ্ছিল। কথা প্রসঙ্গে মিস্টার লিয়াং শানফাই কোম্পানি সম্পর্কে তার কাছে জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট তাকে সেই ভিডিওর ঘটনাটি খুলে বলে। অন্যদিকে দেখা যায় যে শিন শোতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে ইফাইকে জিজ্ঞেস করে যে তার পোশাকটা কেমন লাগছে। ইফাই তাকে বলে যে সে তো অনেকবার তার পোশাক বদলেছে আর কতবার সেটা করবে। শিন ইফাইয়ের কাছ থেকে টিকিটগুলো নিয়ে চলে যেতে যাবে, ঠিক তখন ইফাই তাকে থামিয়ে দেয় আর বলে যে টিকিট দুটোর মধ্যে একটা আসলে তার নিজের জন্য ছিল। শিন জানতো যে ইফাই আসলে তার আইডলকে চেনেই না, তাই সে অন্য কারোর সাথে শো দেখার প্ল্যান করে। কিন্তু ইফাই শিনকে মিথ্যে বলে যে সে টিকিটগুলো জোগাড় করতে অনেক কষ্ট করেছে, তাই সে নিজেও শো দেখতে যায়। শিন শেষমেশ তার কথায় রাজি হয় আর তারই উপকারের প্রতিদান হিসেবে তাকে রাতে খাবারের দাওয়াত দেয়। পরের সিনে দেখা যায় যে মিস লিয়াং আর ওয়াং বাড়িতে সময় কাটাচ্ছিল। এমন সময় সেখানে মিস্টার লিয়াং উপস্থিত হয় আর সে ভিডিওর বিষয়ে আলোচনা শুরু করে। ওয়াং মিস্টার লিয়াংকে বুঝিয়ে বলে যে ভিডিওটি কেউ এমনি এমনি ছাড়েনি, এর পেছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এখন কোনো পদক্ষেপ নিলে উল্টো তাদের কোম্পানিরই ক্ষতি হতে পারে, তাই আপাতত এটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ওয়াং এর এই বুদ্ধিদীপ্ত কথায় মিস্টার লিয়াং বেশ ইমপ্রেসড হয়। অন্যদিকে শিন আর ইফাই শো দেখতে যায়। সেখানে শিন খুব আনন্দ করলেও ইফাইয়ের পুরো মনোযোগ ছিল শুধু শিনেরই ওপর। একসময় রোমান্টিক হয়ে সে শিনের হাত ধরার চেষ্টা করে, কিন্তু শিন তার হাত সরিয়ে নেয়। এর মধ্যে শো শেষ হয়ে যায় আর শিন তার আইডলের সাথে দেখা করতে স্টেজের দিকে চলে যায় আর ইফাইকে বাধ্য হয়েই তার ছবি তোলার দায়িত্ব নিতে হয়। ফেরার পথে শিন ইফাইকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ড্রিঙ্কস অফার করে। বাসায় ফিরে তারা দুজনে বেশ মজা করছিল। হঠাৎ শিন ইফাইকে একটা লাথি মেরে বসে আর ইফাই পাল্টা তার পা ধরে ফেলে আর ঠিক সেই মুহূর্তে তারা খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখনই ইফাইয়ের ফোনে জিনজির ফোন আসে। সে কথা বলার জন্য নিজের রুমে চলে যায়, যা দেখে শিনের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে হয়তো সে কোনো মেয়ের সাথেই কথা বলছে। কিছুক্ষণ পর ইফাই যখন তৈরি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়, শিনের মনে হয় যে সে নিশ্চয়ই জিনজির সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে ইফাইকে বলে যে মেয়েটির সাথে যেন সে ভদ্রভাবে কথা বলে আর নিজের মেজাজ যেন সে ঠিক রাখে। শিনের এমন কথা শুনে ইফাই তো একেবারে অবাক হয়ে যায়। সে যেন কিছুই বুঝতে পারছিল না। সবশেষে দেখা যায় যে ওয়াং তার অফিসে থাকা অবস্থায় তার বাবার ফোন পায়। তার বাবা তাকে জানায় যে তার মায়ের শরীর এখন খুব বেশি খারাপ আর অসুস্থ হওয়ার কারণে ওয়াং এর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর সেখানে তার জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা। বাবা তাকে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বলে সে তার কথায় রাজি হয়ে যায় আর যাওয়ার আগে শিনকে কল করে, কিন্তু ওয়াং তার সব রাগ গিয়ে শিনের উপর ঝাড়ে আর তাকে হুঁশিয়ারি দেয় যেন সে আর কোনোদিনও তাদের পরিবারের আশেপাশে না ঘুরে। কথা বলার এক পর্যায়ে ইফাইয়ের আওয়াজ শিন শুনতে পায়। এর মধ্যে ওয়াং ফোনটা কেটে দেয়। ফোন রাখার পরপরই ইফাই ওয়াং এর উপর প্রচন্ড রেগে যায় আর তাকে প্রচন্ড মারতে থাকে। মারামারি করতে করতে একসময় দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তখন ওয়াং বসে পড়ে আর ইফাইকে জিজ্ঞেস করে সে তাকে কেন মেরেছে। ইফাই তাকে সাফ জানিয়ে দেয় যে সে যেন শিনকে আর বিরক্ত না করে। এই বলে ইফাই বাড়ি ফিরে আসে। বাসায় শিন তখন ইফাইয়ের অপেক্ষায় ছিল। ইফাইয়ের মুখের উপর আঘাতের চিহ্ন দেখে শিন বেশ চিন্তিত হয়ে পড়ে আর জানতে চায় যে তার কি হয়েছে। ইফাই তখন মিথ্যে বলে যে সে এক মেয়ের সাথে ডেটে গিয়েছিল আর সেই মেয়ে তাকে চড় মেরেছে, কিন্তু শিন আসল সত্যিটা জানতো। সে বলে দেয় যে সে জানে যে ইফাই ওয়াং এর সাথে দেখা করতে গিয়েছিল। শিন তাকে ধন্যবাদ জানায় আর পরম যত্নে তার মুখে ওষুধ লাগিয়ে দেয়। এই মুহূর্তে দুজনে বেশ কাছাকাছি চলে আসে। ইফাই শিনকে বলে যে কাল নিউ ইয়ারের দিন সে খুব তাড়াতাড়ি ফিরবে, যাতে তারা দুজনে মিলে সুন্দর একটা ডিনার করতে পারে। শিনও তার কথায় রাজি হয়ে যায়। এদিকে ওয়াং তার বাবার কাছ থেকে মেসেজ পায় যে তার মায়ের অপারেশন সফল হয়েছে আর সে এখন ভালো আছে। এটা পড়ে ওয়াং অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরদিন দেখা যায় যে ইউ তার ডান্স ক্লাসে সবাইকে নাচ দেখাচ্ছে আর সবাই তার নাচের বেশ প্রশংসা করে। এমন সময় জজিং এর মা সেখানে এসে হাজির হয় আর ইউকে ডান্স চ্যালেঞ্জে আমন্ত্রণ জানায়। দুজনেই যখন নাচ শেষ করে তখন তারা তাদের ডান্স ক্লাসের রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেয়। ইউ এর নাচের প্রশংসা শুনে মানুষ তার ক্লাসের দিকে বেশি ঝুঁকছিল, কিন্তু জজিং এর মা চালাকি করে ফ্রি ক্লাসের অফার দিয়ে লোকজনকে নিজের দিকে টেনে আনে। এমন সময় এক মহিলা ইউর কাছে ক্লাস করতে চাইলে ইউ কৌশলে তাকে জজিং এর মায়ের ক্লাসেই পাঠিয়ে দেয়। কাজ শেষে ইউ আর জজিং এর মা একসাথে বাড়ি ফেরে। জজিং এর মা ইউকে ধন্যবাদ জানায়, যা দেখে ইউ খুব খুশি হয়। অন্যদিকে লুজু দাঙ্গিওর সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু দাঙ্গিওকে সেখানে না পেয়ে সে শিনকে ফোন করে দাঙ্গিওর অবস্থান জানতে চায়। দাঙ্গিও তখন একটি ক্যাফেতে সাজসজ্জার কাজে ব্যস্ত ছিল। লুজু সেখানে গিয়ে দাঙ্গিওকে বাহিরে ডেকে আনে আর তার কাছে ক্ষমা চেয়ে পুনরায় তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু দাঙ্গিও এবারও তাকে ফিরিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। এতে লুজু খুব ভেঙে পড়ে।
দাঙ্গিও পরে শিনকে ফোন করে সব কথা জানায়। শিন তখন ইফাইয়ের সাথে নিউ ইয়ারে ডিনার করার প্ল্যান করছিল, কিন্তু দাঙ্গিওর পরিস্থিতি শুনে সে ইফাইকে ডিনারের ব্যাপারে সরাসরি না করে দেয়। শিন ইফাইকে বলে যে সে যেন তার কোনো গার্লফ্রেন্ডের সাথে ডিনারটা সেরে নেয়। ইফাই বিষয়টি কিছুই বুঝতে পারছিল না, আর শিন সেখান থেকে চলে যায়। এরপর ইফাই তার বন্ধুদের ফোন করে রাতে পার্টির আয়োজন করে। পরের সিনে দেখা যায় যে শিন দাঙ্গিওর সাথে দেখা করতে যায়। দাঙ্গিও তাকে জানায় যে লুজুকে ব্রেকআপ করার পর সে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর সে কি করবে তা নিয়ে খুব দ্বিধায় আছে। নিউ ইয়ারের এই রাতে দাঙ্গিওকে একা ছাড়তে না চেয়ে শিন তাকে নিজের বাসায় নিয়ে আসে। দাঙ্গিওকে বিশ্রাম নিতে বলে শিন ইফাইকে চেক করতে তার রুমে যায়, কিন্তু ইফাইকে সেখানে সে আর খুঁজে পায় না। তাই শিন একাই রান্নার কাজে লেগে পড়ে। অন্যদিকে জচং এর বাড়িতে নিউ ইয়ারের ডিনারের প্রস্তুতি চলছিল। জচং তার মাকে বলে যে সে বন্ধুদের সাথে বাইরে ডিনার করবে। এতে তার মা রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে ইউ আর নিজের নাচের ভিডিওটি বারবার দেখতে থাকে, আর মনে মনে স্বীকার করে যে ইউ এর নাচ সত্যি অসাধারণ। তার বাবা রুমে এসে তাকে বলে যে তার কাছে সেরা ডান্সার সেই। তার বাবার কথায় জচং এর মা বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে শিন আর দাঙ্গিও একসাথে ডিনার করছে। শিন লুজুকে নিয়ে কথা তুললে দাঙ্গিও আবার ইমোশনাল হয়ে পড়ে। দাঙ্গিওকে হাসি খুশি রাখার জন্য শিন তার সাথে ঠাট্টা শুরু করে আর তার মজার কিছু ছবি তোলে। দাঙ্গিও এতে লজ্জা পেয়ে সেই ছবিগুলো ডিলিট করতে বলে তাকে। এদিকে জচিং এর মা বাবা যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তাকে জানিয়ে দেয় যে তার সম্পর্কের ক্ষেত্রে এখন উন্নতির সামান্য সুযোগ আছে। জচিং বিষয়টি পড়ে ফেলে, কারণ সে তখন বন্ধুদের সাথে গেম জোনে ছিল আর সেখানে নিউ ইয়ারের গেম খেলার প্ল্যান করছিল। এদিকে শিন আর দাঙ্গিও পার্টি করার জন্য একটি বারে যায়। সেখানে ইফাইও তার বন্ধুদের সাথে ছিল। ইফাইয়ের বন্ধুরা তাকে জোর করে জিনের সাথে ড্রিঙ্ক করার জন্য বলে। সে কলাশের বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শিন আর দাঙ্গিও ড্রিঙ্ক করতে করতে গান গাইছিল। ঠিক তখনই তাকে লুজু কল করে, আর দাঙ্গিওর আওয়াজ শুনে সে বুঝতে পারে যে সে এখন শিনের সাথে আছে। তাই সে দাঙ্গিওকে নিয়ে আসার জন্য রওনা হয়। কথোপকথনের এক পর্যায়ে নিজেদের ব্রেকআপের কথা তার মনে পড়ে, আর শিন আর দাঙ্গিও অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাদের মাতাল অবস্থায় দেখে দুজন খারাপ লোক তাদের উত্ত্যক্ত করতে শুরু করে আর জোর করে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঠিক সময় ইফাই আর লুজু সেখানে উপস্থিত হয়, আর ওই লোকগুলোর সাথে লড়াই করে তাদেরকে বাঁচিয়ে আনে। কিন্তু ওই লোকগুলোর সাহায্যের জন্য আরও লোক ডাকলে শিন ভয় পেয়ে যায় আর সবাইকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ইফাই তাকে আটকায়। ঠিক তখনই অনেক লোক সেখানে উপস্থিত হয়, তবে তারা সবাই ছিল ইফাইয়েরই বন্ধু। তাদের দিকে ওই দুই লোক ভয়ে পালিয়ে যায়। ইফাইয়ের বন্ধুরা মনে করিয়ে দেয় যে সে আজ তাদের সাথে সেলিব্রেট করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই ইফাই শিন আর দাঙ্গিওকে সাথে নিয়ে যায়। বন্ধুদের আলাদা বসিয়ে ইফাই শিনের সাথে ডিনারে বসে। সে শিনকে বকাবকি করে আর বোঝায় যে রাতে এমন একা বাইরে বের হওয়া ঠিক নয়, কিন্তু শিন নেশাগ্রস্ত থাকায় তার কথায় সে তেমন কোনো রিয়েকশন দেখায় না, বরং সে জিজ্ঞেস করতে থাকে যে ইফাই কি খেতে পছন্দ করে। ইফাই তখন বুঝতে পারে যে শিন এখন মাতাল হয়ে আছে, তাই সেও আর রাগ না করে শান্তভাবে তার সাথে কথা বলে। অন্যদিকে গেম জোনে ইউ আর জচিং দারুণ সময় কাটাচ্ছিল। তারা গেম জিতে গেলে জচিং এতই খুশি হয় যে সে ইউকে জড়িয়ে ধরে। পরে সে নিজের কাণ্ড বুঝতে পারে, তবে তার ইউকে জড়িয়ে ধরাটা ইউর কাছে খুব ভালো লাগে। এদিকে শিন আর ইফাই যখন ডিনার করছিল তখন নিউ ইয়ারে কাউন্টডাউন শুরু হয়। কাউন্টডাউনের মাঝেই ইফাইয়ের হাত থেকে খাবার পড়ে যায়, যা দেখে শিন হেসে ফেলে আর নিজের হাতে তার মুখ পরিষ্কার করে দেয়। অন্যদিকে নিউ ইয়ারের শুরুতে জচিং ইউকে উইশ করলে ইউ তাকে একটি ইচ্ছে পূরণের সুযোগ দেয়। জচিং হেসে নিজের ইচ্ছেটি তাকে জানায়। নিউ ইয়ারের সেলিব্রেশন শেষে ইয়ান ইফাইকে বলে যে তার লুজুকে একা কিছু কথা বলার প্রয়োজন, তাই ইফাই তাদের একা রেখে চলে যায়। ইফাই তখন তার বন্ধুদের কাছে ফিরে গিয়ে ডিনার শুরু করে। কিছুক্ষণ পর সে তার বন্ধুদের জানায় যে শিন আর দাঙ্গিও নেশাগ্রস্ত হয়ে আছে, তাই তাকে পার্টি মাঝপথে রেখে বাড়িতে যেতে হবে। জিন তারই কথাগুলো শুনছিল আর তা তার একদমই ভালো লাগে না। এদিকে শিন লুজুকে জিজ্ঞেস করে যে সে এখনো দাঙ্গিওকে ভালোবাসে কিনা। লুজু তার স্বীকার করে নেয়। শিন তখন সরাসরি তাকে প্রশ্ন করে দাঙ্গিও যদি তাকে আর কখনো অ্যাকসেপ্ট না করে তবে সে কি করবে। লুজু তখন শান্তভাবে উত্তর দেয় যে দাঙ্গিও তাকে পছন্দ না করলেও সে সবসময় তার উপর নজর রাখবে, তার খেয়াল রাখবে, আর যতদিন না দাঙ্গিও তাকে পুনরায় অ্যাকসেপ্ট করছে ততদিন সে তার জন্য অপেক্ষা করবে। তাদের এই কথার মাঝেই দাঙ্গিও লুজুকে জড়িয়ে ধরে বসে পড়ে। অন্যদিকে দেখা যায় যে ইফাই তার বন্ধুদের সাথে শিনের ব্যাপারে কথা বলছিল। ইফাইয়ের এক বন্ধু শিনের বিষয়ে খুব কৌতূহল দেখাচ্ছিল, যা দেখে ইফাই তাকে থামিয়ে দিয়ে বলে যে শিন অত্যন্ত দৃঢ় মনের মানুষ আর সবসময় সে সিরিয়াস মুডে থাকে। জিন আড়াল থেকে তাদের সব কথা শুনছিল। কিছুক্ষণ পর ইফাই শিনকে নিতে যায়। ততক্ষণে তারা সবাই ঘুমিয়ে পড়েছে। ইফাই তাদের ঘুম থেকে তোলে। দাঙ্গিও তখন নেশাগ্রস্ত থাকায় লুজু শিনের ফ্ল্যাটে চলে আসে। শিন যখন দাঙ্গিওকে তার রুমে শুইয়ে দিচ্ছিল দাঙ্গিও তখন লুজুকে দেখে বলে যে তার সাথে কিছু কথা আছে তার। শিন তাদের একা থাকতে দেয় আর নিজে সোফায় শোয়ার সিদ্ধান্ত নেয়। ইফাই তা দেখে মুচকি হাসে আর নিজের রুমে চলে যায়।
কিন্তু হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে ইফাই তার রুম থেকে বেরিয়ে আসে। শিন আর ইফাই ভয় পায় যে হয়তো লুজু আর দাঙ্গেও ঝগড়া করছে, তাই তারা দ্রুত তাদের রুম চেক করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ইফাই তাদের কাছে ক্ষমা চেয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয় আর শিনকে নিয়ে বাইরে চলে আসে। তারা দুজনে এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল আর ইফাই তার রুমে ফিরে যায়। পরদিন সকালে শিন আর ইফাই যখন একসাথে ব্রেকফাস্ট করছিল তখন দাঙ্গেও আর লুজু লুকিয়ে ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ইফাই তাদের দেখে ফেলে আর ব্রেকফাস্ট করার জন্য ডাকে। সবাই তখন একসাথে বসলে ইফাই মজা করে দাঙ্গেও ঠোঁটের দিকে ইঙ্গিত করে বলে যে সেগুলো বেশ ফুলে আছে। দাঙ্গেও তখন মিথ্যে করে বলে যে সে সারা রাত লুজুকে বকুনো দিয়েছিল, তাই এমনটা হয়েছে। কিন্তু সবাই তো আসলে সত্যিটা জানে, তাই তারা মুচকি হাসছিল। এই বিষয় নিয়ে হাসাহাসি শুরু করে। এই ঘটনার মাধ্যমেই দাঙ্গেও আর লুজুর সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। সবাই একে অপরকে নিউ ইয়ারের প্রথম দিনের শুভেচ্ছা জানায়। ইফাইয়ের কোথাও যাওয়ার কথা ছিল, তাই যাওয়ার আগে সে শিনকে কাজের অনেক লম্বা একটা তালিকা ধরিয়ে দিয়ে যায়, যা দেখে লুজু আর দাঙ্গেও অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। ইফাই চলে গেলে লুজু শিন আর দাঙ্গেওকে জানায় যে ইফাইয়ের আচরণ কেমন যেন পরিচিত মনে হচ্ছে। সে জানায় যে কিছুদিন আগে সে বিখ্যাত শিয়াং গ্রুপের চেয়ারম্যানের সাথে বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য দেখা করতে গিয়েছিল, আর তাকে দেখার পর ইফাইয়ের কথা মনে পড়ে তার, কারণ দুজনকে দেখে একদম একই রকম লাগে। তবে কেউ এই বিষয়টি খুব একটা গুরুত্ব দিয়ে নেয় না। অন্যদিকে ডান্স ক্লাস শেষ হওয়ার পর জচং এর মা ইউর সাথে কথা বলার জন্য তাকে অফিসে ডাকে। সে ইউকে বলে যে এখন তাকে জচং এর জন্য পারফেক্ট মনে হয়, কিন্তু জচং এর সাথে বিয়ের কথা ভাবতে হলে ইউকে তার জীবনধারা কিছুটা স্থিতিশীল করতে হবে, কারণ এখন সে বিভিন্ন ছোটখাটো কাজ করে বলে তার কোনো স্থায়ী অবস্থান নেই। তার এই কথা শুনে ইউ কিছুটা কষ্ট পায়। সে জানায় যে সে জচংকে ভালোবাসে আর জচং এর মায়ের দুশ্চিন্তাও সে বুঝে, কিন্তু সে নিজের ব্যক্তিত্ব বা জীবন বদলে কাউকে খুশি করতে পারবে না। নিজের সত্তা হারিয়ে অন্যের চাহিদা মেটাতে গেলে সে কখনো সুখী হতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে জচং এর সাথে সে কেবল বন্ধু হয়েই থাকবে। এদিকে ইফাই শিনকে জিজ্ঞেস করে যে সে আজ দুপুরে খাবারে কি রান্না করছে। শিন তাকে মানা করে দিয়ে বলে যে সে এখন ডায়েটে আছে আর তাকে পড়াশোনা করতে হবে। তখন ইফাই তাকে এক বক্স ডিম দেখায় আর তার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটা বিশেষ রুটিন করে দেয়। এটা দেখে শিন খুব খুশি হয়। এরপর শিন ইফাইয়ের জন্য দুপুরের খাবার রান্না করে দেয় আর বিনিময়ে ইফাই তাকে পড়াশোনায় সাহায্য করে। অন্যদিকে ওয়াং ফোন করে মিস লিয়াংকে ধন্যবাদ জানায়, কারণ তার সাহায্যেই তার মায়ের সার্জারি এত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সে মিস লিয়াংকে তার মায়ের সাথে দেখা করতে রিকোয়েস্ট করে, কিন্তু কাজের চাপে ব্যস্ত থাকায় সে আসতে পারবে না বলে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে শিনের বাবা তাকে ফোন করে জানায় যে তাদের এক পুরনো লিডারের ছেলে সাংহাই আসছে আর শিনকে তার সাথে দেখা করতে হবে। সে শিনকে জানায় যে ওই ছেলেটি তাকে উইচেটে রিকোয়েস্ট পাঠাবে আর শিনকে তা অ্যাকসেপ্ট করতে হবে। এটা মূলত শিনের জন্য একটি ব্লাইন্ড ডেটের আয়োজন ছিল। শিন ফোন চেক করতেই ফেং নামে একজনের রিকোয়েস্ট পায়, যে আসলে সেই লিডারেরই ছেলে। এদিকে জচিং এর বাবা মা চিন্তিত ছিল যে ইউ হয়তো তাকে তার মায়ের কথাগুলো বলে দিয়েছে, কিন্তু জচিং কিছুই জানে না। সে শান্তভাবে ডিনার করে গেম খেলছিল। তার মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফন্দি করে আর চালাকের সাথে তার পকেট থেকে বাসার চাবি সরিয়ে নেয়, যাতে ইউর সাথে দেখা করে আসার পর সে আর ফিরে এসে তাদের সাথে ঝগড়া করতে না পারে। ঠিক তেমনটাই ঘটে। জচিং ইউর সাথে দেখা করতে গেলে ইউ তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার মা আজ তাকে কি বলেছে, তাই ইউ এখন থেকে জচিং এর সাথে কেবল একজন সাধারণ বন্ধুর মতোই থাকতে চায়। তার এই কথা শুনে জচিং প্রচন্ড কষ্ট পায়। সে বাড়ি ফিরে এসে দেখে যে তার বাবা মা দরজা খুলছে না। পরদিন সকালে শিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে এমন এক পোশাক পরেছিল যার উপর একটি বড় সাইজের জ্যাকেট পরা ছিল। ইফাই তাকে দেখে ঠাট্টা করে বলে যে তাকে পোলার বেয়ারের মতো লাগছে। শিন জ্যাকেট খুলে তার ভেতরে থাকা ছোট্ট ড্রেসটি দেখালে ইফাই তো একেবারে অবাক হয়ে যায় আর বলে যে অফিসে যাওয়ার জন্য এমন পোশাকের কোনো দরকার নেই। সে শিনকে কাপড় পরিবর্তন করতে বলল, শিন তার কথা শোনে না। অফিসে গিয়ে শিন জ্যাকেট খুলতে গেলে ইফাই তাকে নিষেধ করে। ব্রেক টাইমে ওয়াং শিনের সাথে কথা বলতে চাইলো, ইফাই মাঝখানে এসে পড়ে। শিন তাকে মনে করিয়ে দেয় যে সে ওয়াংকে অনেক জোরে আঘাত করেছিল, যার চিহ্ন এখনো তার মুখে আছে। জবাবে ইফাই বলে যে ওয়াংও তো তাকে আঘাত করেছে, কিন্তু তার মুখে দাগ নেই, কারণ শিন নিজ হাতে তাকে ওষুধ লাগিয়ে দিয়েছিল। শিন তখন নিজের কাজে মন দেয়। হঠাৎ সে উইচেটে ইফাইয়ের বন্ধু জিনজির একটি ভিডিও দেখতে পায়, যেখানে সে ইফাইয়ের সাথে পার্টি করছে। ভিডিওতে ইফাই আর জিনজিকে ঘনিষ্ঠ দেখে শিন বুঝতে পারে যে তারা বেশ ঘনিষ্ঠ বন্ধু। তাই সেও নিজেকে একটি সুযোগ দেওয়ার জন্য ফ্র্যাং এর সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইফাইয়ের কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় তার কলিগরা তার পোশাকের প্রশংসা করে আর শিন মিথ্যে বলে যে সে তার পুরনো এক ক্লাসমেটের সাথে দেখা করতে যাচ্ছে। ইফাই সবটা শুনে ফেলে আর কৌতূহলী হয়ে শিনের পিছু নেয়। সে শিনকে জিজ্ঞেস করে যে তার ওই পুরনো বন্ধু আসলে কত পুরনো। শিন তখন অকপটে জানায় যে সে একটি ব্লাইন্ড ডেটে যাচ্ছে।
এই কথা শুনে ইফাই বেশ অবাক হয় আর সিদ্ধান্ত নেয় যে সে মেয়েটিকে আগে ভালো মতো পর্যবেক্ষণ করবে। সে একটি মেয়েকে ফ্রি জিম মেম্বারশিপের প্রলোভন দেখিয়ে তার পাশের টেবিলে বসিয়ে রাখে আর নিজে ওই মেয়েটির সাথে কথা বলার ভান করে শিনকে লক্ষ্য করতে থাকে। অন্যদিকে শিনের সাথে কথা বলার শুরুতে ফ্র্যাঙ্ক বেশ ভদ্র আচরণ করলেও ধীরে ধীরে সে শিনকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। এমনকি সে শিনকে তার অ্যাপার্টমেন্টে রাত কাটানোর আমন্ত্রণও জানায়, যা শিনের কাছে খুব অসম্মানজনক মনে হতে থাকে। সে রাগে তখন সেখান থেকে উঠে চলে যেতে চাইলে ফ্র্যাঙ্ক অভদ্রভাবে শিনের জ্যাকেট টেনে ধরে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ইভাই পেছন থেকে এসে ফ্র্যাঙ্ককে সে একই কায়দায় ঘুষি মারে, যেভাবে সে আগে ওয়াংকে মেরেছিল। ইভাই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় আর বলে যে শিনের মতো মেয়ে তার প্রাপ্য নয়। ইফের এই বিরত দেখে জিমের মেয়েটি বেশ ইমপ্রেস হয়ে যায় আর সাথে সাথে জিমের মেম্বারশিপ নেওয়ার পাশাপাশি ইভাইকে তার পার্সোনাল ট্রেনার হওয়ার অনুরোধ করে। এসব দেখে শিন বেশ মজা পায়। পরে তারা দুজনে হেঁটে বাড়ি ফেরার সময় শিন ইভাইকে খেপাতে শুরু করে যে ইভাই তার কতটা যত্ন নেয়, যে সবাইকে সে ঘুষি মারতে প্রস্তুত থাকে সব সময়। তখন ইভাই বিষয়টি স্পষ্ট করে বলে যে সে শুধুমাত্র শিনের শিক্ষক বা টিচার হিসেবেই দায়িত্ববোধ থেকে তার খেয়াল রাখছিল। অন্যদিকে দেখা যায় যে ওয়াংয়ের মায়ের সবেমাত্র সার্জারি হওয়ায় তাই সে চায় না যে কোনো ঝামেলার পরে তার মা আবার অসুস্থ হয়ে পড়ুক। অন্যদিকে শিন বাড়িতে ছিল, এমন সময় তার বাবার কল আসে তার কাছে। তার বাবা তাকে জানায় যে ব্লাইন্ডেটের ওই ছেলেটির ঘটনা সম্পর্কে সে সব জানতে পেরেছে আর এমন পরিস্থিতির জন্য সে শিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা প্রসঙ্গে সে ইফাইয়ের ব্যাপারে জানতে চায়, কারণ সে শুনেছে যে ইফাই সেই ছেলেটিকে মেরেছিল। সে শিনকে ইফাইয়ের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস শুরু করে। ঠিক তখনই ইফাই তার রুম থেকে বেরিয়ে আসে আর শিনকে তার বাবার সাথে ফোনে কথা বলতে দেখে বারবার বেবি বলে তাকে বিরক্ত করছিল। ইফাইয়ের কণ্ঠ শুনেই তার বাবা বুঝে ফেলে যে সে পাশে আছে, তাই শিন তড়িঘড়ি করে কলটি কেটে দেয়। কিছুক্ষণ পরে আবার ফোন আসে। ইফাই ভাবে যে হয়তো আবারও শিনের বাবাই কল করেছে, কিন্তু এবার সেটি ছিল ওয়াং এর কল। ওয়াং শিনকে তার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানায় আর বলে যে তার মা শিনকে খুব মিস করছে আর তার সাথে সে দেখা করতে চায়। শিন তার কথায় রাজি হয়, কিন্তু কল কাটার পর সে খুব চিন্তায় পড়ে যায়। সে জানতো যে হাসপাতালের খরচ অনেক বেশি হবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে পর্যাপ্ত টাকা নেই। ইফাই তাকে পরামর্শ দেয় যে সেই জন্য তার কোনো বন্ধু বা পরিবারের কাছ থেকে কিছু টাকা ধার নেয়। শিনের তখন মনে পড়ে যায় যে অতীতে সে তার এক সিনিয়রের ম্যানুস্ক্রিপ্ট লিখে দিয়ে ফান্ড জমার কাজে সাহায্য করেছিল। শিন সেই সিনিয়রের সাহায্য চেয়ে মেসেজ দেয়, কিন্তু সিনিয়র উল্টো শিনকে ব্লক করে দেয়। শিন তখন বারবার তাকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার ফোন ধরছিল না। এই সব কিছু ইফাই নিজের চোখে দেখে। ইফাই শিনকে তখন পরামর্শ দেয় যে তার উচিত সরাসরি সেই সিনিয়রের অফিসে গিয়ে কথা বলা। শিন তাই করে, কিন্তু সিনিয়র তাকে টাকা দিতে অস্বীকার করে। সে উল্টো অজুহাত দেয় যে শিনের লেখা ম্যানুস্ক্রিপ্টটি খুবই নিম্নমানের ছিল, তাই তারা সেটি কোনো কাজেই লাগাতে পারেনি। শিন যখন তার স্ক্রিপ্টটি ফেরত যায়, দেখা যায় যে সিনিয়রের কাছে সেটিও নেই। ঠিক সেই মুহূর্তে সিনিয়র তার চেয়ারম্যানের কাছ থেকে একটি ফোন পায়। ফোনের ওপাশ থেকে চেয়ারম্যান তাকে কিছু একটা বলছিল, যা শুনে সিনিয়র প্রচন্ড রেগে গিয়ে শিনকে জিজ্ঞেস করে সে কিভাবে সরাসরি তার বসের সাথে যোগাযোগ করেছে। শিন অবশ্য কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সেখানে কিছু গার্ড এসে উপস্থিত হয় আর সিনিয়রকে জোর করে নিয়ে যায়। এরপর চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট শিনের কাছে আসে আর তাকে নিয়ে যায়। সে শিনের কাছে আজকের ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলে যে এটি তাদের কোম্পানির ভাবমূর্তির প্রশ্ন ছিল, তাই তারা শিনের পাওনা সব টাকা মিটিয়ে দেবে। এদিকে দেখা যায় যে জচেং ইউ এর জন্য অপেক্ষা করছিল। ইউ বাহিরে আসলো, কোনো কথা বলছিল না সে, তাই জচেং তাকে থামিয়ে বলে যে ইউ এর কোনো কাজ বা পেশা নেই, তার কোনো সমস্যা নেই। জচেং তাকে বোঝায় যে সে যখন ছোট ছিল তখন মায়ের পরামর্শ মেনে চলতো সে, কিন্তু এখন সে বড় হয়েছে আর তার জীবনে ইউ এর জায়গা তৈরি হয়েছে, তাই সে এখন একজন প্রকৃত জেন্টলম্যান হয়ে ওঠার চেষ্টা করছে। ইউ তৎক্ষণাৎ কোনো রিয়েকশন না দেখালো সে কিছুটা দূরে গিয়ে মৃদু হাসতে থাকে। অন্যদিকে শিন ওয়াং এর মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যায়। ওয়াং এর মা তাকে রিকোয়েস্ট করে যেন সে আর ওয়াং আবারও সম্পর্কে ফিরে যায়, কিন্তু শিন তাকে খুব বিনয়ের সাথে বুঝিয়ে বলে যে ওয়াং আর তার মাঝে আর কোনো ভবিষ্যৎ নেই। বাইরে দাঁড়িয়ে ওয়াং পুরো বিষয়টি শুনছিল। শিন যখন বেরিয়ে আসে তখন ওয়াং তাকে ধন্যবাদ জানায়, তবে শিন ওয়াংকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখানে কেবল তার মায়ের ভালো স্বভাবের কথা ভেবে এসেছে আর হাসপাতালে কিছু টাকাও দিয়ে দিয়েছে সে। এরপর সে সেখান থেকে চলে যেতে চাইলে মিস লিয়াং সেখানে এসে উপস্থিত হয় আর শিন আর ওয়াংকে একসাথে দেখে ফেলে সে। শিন বাসায় ফিরে ইফাইকে দেখতে পায় যে স্টাইল করে বসেছিল। শিন বুঝতে পারে যে ইফাই আজ তাকে সাহায্য করেছে, তাই সে তাকে ধন্যবাদ জানায়। ইফাই মনে করেছিল যে আজ অন্তত তাকে বাসন ধুতে হবে না, কিন্তু শিন তাকে বলে দেয় যে আজ থেকে রান্নার কাজেও সাহায্য করতে হবে। অন্যদিকে ওয়াং আর মিস লিয়াং নিজেদের বাসায় ফেরার পথে মিস লিয়াং বেশ রেগেছিল, কারণ শিন যে হাসপাতালে এসেছে তা ওয়াং তাকে জানায়নি। ওয়াং তার সাফাই গাইতে গিয়ে বলে যে সে তাকে জানাতে চেয়েছিল, কিন্তু মিস লিয়াং এতটাই ব্যস্ত ছিল যে তাকে সময় দেওয়ার সুযোগই সে পায়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে মিস লিয়াং রেগে গিয়ে ওয়াংকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এদিকে মিস্টার লিং এর সাথে দেখা করতে অন্য এক কোম্পানির চেয়ারম্যান আসে আর তাকে একসাথে কাজ করার প্রস্তাব দেয়, যা মিস্টার লিয়াং মেনে নেয়। পরের সিনে শিনকে দেখানো হয়। সে দেখতে পায় যে সোশ্যাল মিডিয়ায় একজন শানফাই কোম্পানির বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। সে দ্রুত ইফাইকে খবরটি জানাতে তার রুমে যায়, কিন্তু ইফাই তখন ওয়াশরুমে ছিল। শিন দরজা নক করার সাথে সাথেই ইফাই দরজা খুলে দেয় আর শিন ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর ইফাইয়ের পরনের টাওয়ালটা টেনে ফেলে। তখন এক চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শিন দ্রুত নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পরই শিনের কলিগ ফোন করে তাকে একটি জরুরি মিটিংয়ে যোগ দেওয়ার কথা বলে। শিন বাসা থেকে বের হতে গেলে ইফাই তার সাথে বেরিয়ে আসে। একে অপরের দিকে তাকাতেই শিন সরাসরি বলে ফেলে যে আজ আমি কিছুই দেখিনি। তার এই কথা বলেই সে সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে মিটিংয়ে মিস লিয়াং সবার উপর প্রচণ্ড রেগেছিল আর সে উচ্চস্বরে চিৎকার করছিল। সে জানতে চায় যে এখনকার পরিস্থিতিতে তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। সবাই তাদের মতামত দিচ্ছিল, কিন্তু যখন শিনের কথা বলার পালা আসে মিস লিয়াং তার কথা একদমই শুনতে চায় না আর তাকে মিটিং থেকে বের করে দেয়। এই ঘটনাটি সবার কাছে বেশ অদ্ভুত লাগে, কিন্তু মিস লিয়াং এর সামনে ইফাই বা অন্য কেউ কিছুই বলার সাহস করে না। শেষমেশ শিনকে মিটিং থেকে বেরিয়ে আসতেই হয়। তার পিছু পিছু ফাংও বেরিয়ে আসে আর মিটিংয়ে তার সাথে করা দুর্ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে এই বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলবে। এরপর শিন তার ডেস্কে ফিরে যায় আর সেখানে সে খুব আপসেট হয়ে থাকে, কারণ তার খুব হোপলেস ফিল হচ্ছিল। কিন্তু তখনই সে কম্পিউটারে ইউফাইয়ের ফলোসিয়া প্রজেক্টের বানানো একটা ভিডিও দেখে, যেখানে সে শিনের কিছু ইমেজও ব্যবহার করেছিল। ভিডিওতে সে তার ভিউয়ারদের শুধু এটাই বলছিল যে তাদের কখনো আমাদের গোল থেকে গিভ আপ করা উচিত নয়, গোল পর্যন্ত পৌঁছানো অবধি হার্ডওয়ার্ক করতে হবে। যা দেখে শিন একটু মোটিভেটেড ফিল করে। বাড়ি ফিরে সে শান লিভিং প্রজেক্টের ইমেজ বাঁচানোর জন্য কাজ করতে লেগে পড়ে আর কাজ করতে করতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন ইফাই বাড়ি ফেরে তখন শিনকে এই অবস্থায় দেখে সে তার একটু যত্ন নেয়, কারণ তার মনে হচ্ছিল যে শিন নিশ্চয়ই টেনশনের কারণে সারা রাত ঘুমায়নি। এজন্য সে তার মুড ঠিক করার জন্য তার কাছে চলে যায় আর তাকে বোঝাতে শুরু করে। কিন্তু তখনই শিন তাকে জানায় যে সে যখন অফিসে ছিল তখন সে তার একটা ভিডিও দেখেছে আর বাড়ি ফিরে সে মানুষের হেডকে লাভে বদলানোর আইডিয়া খুঁজে নিয়েছে, যেটা আসলে একটা চ্যারিটি ইভেন্ট ছিল। যদি তারা হোটেলে সেই ইভেন্টটা করে তবে তারা নেগেটিভ নিউজকে পজিটিভ নিউজে বদলাতে পারে। যে আইডিয়াটা ইফাইয়ের বেশ পছন্দ হয়, কারণ এই একই আইডিয়া সে কিছুক্ষণ আগে ফাংয়ের কাছ থেকেও শুনেছিল। আর এই আইডিয়াটা জানার পর ইফাই আর শিন দুজনেই বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস লিয়াংকে দেখি যে তার বাবার সাথে ব্রেকফাস্ট করছিল। তার বাবা তাকে জিজ্ঞেস করে যে সে কি ওয়াংয়ের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। তখন সে তার বাবাকে বলে যে ওয়াংয়ের মায়ের তাকে খুব একটা পছন্দ হয়নি। এরপর তারা আবার মিটিংয়ে যায় আর ইফাই শিনের চ্যারিটি ইভেন্ট প্রপোজালটা নিজের বলে সবার সামনে প্রেজেন্ট করে, কারণ এই আইডিয়াটা শিনেরই ছিল। আর সে চায়নি যে মিস লিয়াং তার প্রপোজালটা শুধু এই জন্যই রিজেক্ট করুক যে প্রপোজালটা শিনের ছিল। তাই ইফাই সেটা নিজের নামে অ্যাড করে। সেই আইডিয়াটা মিস লিয়াংয়ের বেশ পছন্দ হয়। তারা যখন বাইরে যায় তখন ফাংও ইফাইয়ের প্রশংসা করে, কিন্তু ইফাই তাকে সত্যিটা বলে দেয় যে এই আইডিয়া পুরোটাই শিনের ছিল। আর ইফাই এটাও বলে যে তার শিনকে এত বেশি ইন্সপায়ারিং কেন লাগে, কারণ মিস লিয়াং মিটিং থেকে বের করে দেওয়ার পরেও সে শান লিভিং ইমেজটা বাঁচানোর ব্যাপারে ভেবেছে, যখন সে চাইলে শুধু বাড়ি বসে আরাম করতে পারত। আর সে আইডিয়া থেকে তার কোনো প্রফিটও হওয়ার ছিল না, কিন্তু তারপরও সে কোম্পানির ভালোর জন্য এই চিন্তাটা মাথায় এনেছে। এরপর ইফাই বাড়ি আসে আর দেখে যে শিন মেডিটেট করছে। এরপর সে শিনকে কিছু রান্না করতে বলে। এর উত্তরে শিন বলে যে ইফাইকে সব সবজি ধুয়ে দিতে হবে, তবেই সে রান্না করবে। তাই ইফাই রান্নাঘরে চলে যায়, কিন্তু সে খুব বেশি পানি নষ্ট করছিল বলে শিন তাকে বোঝাতে আসে। সেই বিষয় নিয়ে আপসেট ছিল যে প্রপোজালের মূল আইডিয়া অর্থাৎ পাবলিক অ্যাপোলজির অংশটা ইফাই বাদ দিয়ে দিয়েছে। এ নিয়ে ইফাই বোঝায় যে সে যদি এমনটা না করতো তবে মিস লিয়াং কখনোই তার প্রপোজাল গ্রহণ করতো না। সে তো আসলে শিনের সাহায্যই করেছে। যা শুনে সে আরও রেগে যায়, কারণ ইফাই শুধু নিজের প্রশংসাই করছিল। তাই সে খাবার না বানিয়েই রেডি হয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর তার সাথে ইউয়ের দেখা হয়ে যায়, যেখানে সে স্প্রিং ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য বাড়ি যাওয়ার টিকিট বুক করছিল। কিন্তু সে এতটাই লেট হয়ে গিয়েছিল যে ততক্ষণে সব বুকিং শেষ হয়ে গেছে, তাই সে একটু চিন্তিত ছিল। অন্যদিকে ইভি তাকে জানায় যে সেও তার বাড়ি যাচ্ছে। তখন শিন তাকে বলে যে ওর জজিংকেও সাথে নিয়ে যাওয়া উচিত। অন্যদিকে জজিং আর ইফাইকে দেখানো হয়। জজিং তাকে বলে যে সে খুব লাকি যে সে শিনের সাথে থাকতে পারছে, কিন্তু তারপরও সে বারবার তাকে বিরক্ত করে আর অসম্মান করে, অথচ তার তো উচিত শিনকে নিজের ফিলিংসের ব্যাপারে জানানো। এই নিয়ে ইফাই বলে যে এখনো শিনের কাছে স্টেবল জব নেই আর তার উপর তার প্যারেন্টসদেরও প্রেশার আছে, তাই সে তাকে আর নতুন করে অস্থির করতে চাচ্ছে না। সে যখন ডেট করার জন্য রেডি হবে তখনই সে তাকে অ্যাপ্রোচ করবে। অন্যদিকে শিন যখন বাড়ি ফেরে তখন তার মুড ঠিক হয়ে যায়, তাই সে নিজের জন্য আর ইফাইয়ের জন্য কফি বানায় আর বিনিময়ে তাকে পে করতে বলে, কারণ তার এখন কিছু আর্ন করার এটাই একমাত্র উপায় ছিল। যা দেখে ইফাইও খুব খুশি হয়ে যায়। এরপর শিনের কাছে তার বাবার কল আসে
এবার সে তাকে স্প্রিং ফেস্টিভ্যালে বয়ফ্রেন্ডের সাথে বাড়ি নিয়ে আসতে বলে, কারণ শিন ব্লাইন্ড ডেট থেকে বাঁচার জন্য তার বাবার কাছে মিথ্যে বলেছিল যে তার একজন বয়ফ্রেন্ড আছে। তাই শিনকে আরো একটা মিথ্যে বলতে হয় যে তার বয়ফ্রেন্ড তার নিজের বাড়িতে চলে গেছে, যা শুনে তার বাবা তাকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিতে বলে। তাদের এই কথাবার্তা ইফাই আড়াল থেকে শুনছিল। সে শিনের কাছে থেকে ফোনটা নিয়ে নেয় আর তার বয়ফ্রেন্ড সেজে তার বাবার সাথে কথা বলে যে সে পরের বছর অবশ্যই তাদের সাথে দেখা করবে। ইফাই এরপর শিনকে বলে যে যদি কখনো কোনো প্রয়োজনে তার দরকার হয় তবে সে তাকে নিজের ফেক বয়ফ্রেন্ড বানাতে পারে। এর উত্তরে সে তাকে মানা করে দেয় আর বলে যে আগামী বছরের মধ্যে সে নিশ্চয়ই কোনো না কোনো কারো সান ইন ল হয়ে যাবে। অন্যদিকে আমরা লুজুকে দেখি যে জবের ইন্টারভিউ দিতে গিয়েছিল। যখন সে তার স্টোরি বলে যে সে কি ভুল করেছে আর কিভাবে সে সেগুলো ঠিক করতে চায়, তখন তারা তার কথায় বেশ ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এরপরও তারা তার সক্ষমতার উপর আস্থা রাখতে পারে না আর তাকে রিজেক্ট করে দেয়। এই ব্যাপারে লুজু দাঙ্গিওকে জানায়, কারণ সে নিজেও তার চাকরি নিয়ে কিছুটা চিন্তিত ছিল। এইবার সে শানফাইং চ্যারিটি ইভেন্টের পিআরডি ম্যানেজ করার কাজ পেয়েছিল। কিন্তু লুজু তাকে মোটিভেট করে যে তারা দুজন যদি ওয়ার্কআউট না করে তবে তারা যে জীবন চাচ্ছে তা তারা কোনোভাবেই পাবে না। তাই সে দাঙ্গিওকে তার কাজের উপর ফোকাস করতে বলে। পরের সিনে ইফাইকে দেখানো হয় যে মালির সাথে মিটিংয়ে ছিল। সে তার স্টার্টআপ প্রজেক্ট ফ্লোসিয়া নিয়ে আলোচনা করছিল, কারণ মালি চাইছিল যে তারা ইনভেস্টরদের কোম্পানিতে আসতে দেখ। তারপর যদিও তাদের প্রজেক্টে সামান্য কিছু পরিবর্তন করতে হয়, কিন্তু ইফাই তার প্রজেক্টকে অরিজিনাল রাখতে চেয়েছিল আর সঠিক ইনভেস্টরের অপেক্ষা করতে চেয়েছিল। এই কারণে তাদের দুজনের মধ্যে সামান্য তর্ক হয়। কিন্তু যখন তারা দুজনে আলাদাভাবে এই ব্যাপারে কথা বলছিল তখন হঠাৎ ইফাইয়ের একটা আইডিয়া আসে যে সে তার এই প্রজেক্টে আর কার সাহায্য নিতে হবে। পরের সিনে দাঙ্গিওকে দেখানো হয় সে তার বাড়ি ফিরে। সেখানে সে দেখে যে লুজু তার জন্য ডিনার বানিয়ে রেখেছে। দাঙ্গিও এটা দেখে খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে শিন আর ইফাই একসাথে বসেছিল, যেখানে ইফাই তার সাথে মজা করে আর শিন তাকে ধমক দিতে থাকে। তখন ইফাই শিনের সামনে ফোন দেখানোর নাটক করে আর শিন তাতে দেখে ফেলে যে ইফাইয়ের কাছে তার হোম টাউনের টিকিট ছিল, যা দেখে সে খুশি হয়ে যায় আর তাকে থ্যাঙ্কস জানায়। কিন্তু ইফাই তাকে বলে যে আগে যেন সে তার ভালো করে প্রশংসা করে, তাই শিনকে এখন তার প্রশংসা করতে হয়। আর সে তাকে বলে যে সে যদি সত্যিই তাকে মানাতে চায় তবে সে যেন এই নিউ ইয়ার তার সাথে সেলিব্রেট করে। কিন্তু শিন তার কাছ থেকে ফোনটা কেড়ে নিতে যায়। এমন সময় দুজনে একে অপরের খুব কাছাকাছি এসে হাসাহাসি করতে শুরু করে। এরপর ইফাই বারে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখানে জিনজিও এসেছিল। সে দেখে যে ওই গেমের ভেতর অন্য কারোর সাথে পার্টনারশিপ করে ফেলেছে আর সে গেমে তাকে বিয়েও করতে চাচ্ছে। এটা দেখে তার সব বন্ধুরা তাকে সাজেস্ট করে যে সেও যেন ইউর সাথে এমনটাই করে। ইফাই তো তাকে নিজের অ্যাকাউন্ট দেওয়ার কথা বলে, কিন্তু জিনজি তাদের সবাইকে মানা করে দেয়, কারণ সে তাকে কষ্ট দিতে চাচ্ছিল না। এরপর সে সেখান থেকে চলে যায়। তখনই ইফাইয়ের কাছে শিনের মেসেজ আসে। সে তার সাথে কথা বলতে শুরু করে আর তাকে অনলাইনে দেখে মালি বলে যে তার শিনকে বেশ টাফ মেয়ে বলে মনে হয়, তাই সে যেন তার কথা শিনের সাথে করিয়ে দেয়। এটা শুনে ইফাই তাকে মজা করে মারতে শুরু করে। পরদিন ডোনেশন বাঙ্কুয়েট হয়, যেখানে ইফাই তার অ্যাসিস্ট্যান্ট আর দাঙ্গিও একসাথে এসেছিল। ইফাই চাইছিল যে কোনোভাবে শিন যেন তার কাজটা ফিরে পায় আর দাঙ্গিও এই বিষয়ে একমত হয়। কিন্তু মিস লিয়াং আর ওয়াংকে সেখানে দেখে তাদের কেউই খুশি ছিল না। এরপর ইফাইয়ের বাবা মিস্টার লি তাদের ইভেন্টে আসে, যাদের দেখে মিস্টার লিয়াং তার কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। সেখানে সে তাদের সবার ব্যবসার ব্যাপারে সবাইকে জানায়। এদিকে মিস লিয়াং তার কিছু বন্ধুর সাথে কথা বলছিল, ওয়াং শুধু পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, যার জন্য তার খুব খারাপ লাগছিল। এর মধ্যে এক কাপল ওয়াং এর নিন্দা করতে শুরু করে যে তার আর মিস লিয়াং এর ব্যাকগ্রাউন্ড একেবারেই ম্যাচ করে না। যদি ওয়াং তাকে বিয়েও করে তবুও তাকে সবসময় সাইডেই থাকতে হবে। তাদের এই কথা শুনে তার খুব খারাপ লাগতে থাকে। এদিকে শিন ওয়েটারের পোশাক পরে বাইরে আসে আর দাঙ্গিও তাকে সাহায্য করে যাতে মিস লিয়াং তাকে দেখতে না পায়। শিন লুকিয়ে সেখান থেকে যাচ্ছিল, তখনই ইফাই তাকে ওয়েটারের পোশাকে দেখে ফেলে। সে শিনকে ধরে পাশে নিয়ে যায় আর তাকে পোশাক পরিবর্তন করতে বলে, কিন্তু শিন তা করতে মানা করে দেয়। সে তার পারফিউমের ঘ্রাণ নিতে শুরু করে। এমন সময় ইফাইয়ের বাবা শিনকে দেখে ফেলে। ঠিক তখনই মিস লিয়াংও সেখান দিয়ে যাচ্ছিল, তাই শিন তার সাথে কথা বলার জন্য বাইরে আসে। কিন্তু যখন সে তার সাথে কথা বলার জন্য রুমে যায় তখন সেখানে ওয়াং আগে থেকে বসে ড্রিঙ্ক করছিল। এমন অবস্থায় শিনকে তার সামনেই মিস লিয়াংকে নিজের স্পিচ দিতে হয়, যেখানে সে তাকে ভালোভাবে সব বোঝায় আর সাজেস্ট করে যে তাদের নিজেদের ভুল মেনে নেওয়া উচিত আর তাদের কাছে এখন সুযোগ আছে, তাই তাদের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। এর জন্য সে রাজিও হয় আর শিন তাকে ডেটা পেন ড্রাইভ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিস লিয়াং ওয়াংকে বলে যে তার এইভাবে একা বসে ড্রিঙ্ক করা উচিত নয়, কারণ তার বাবা ওয়াংকে তাদের কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। কিন্তু ওয়াং এটা শুনে রেগে যায় আর বলে যে সে সবসময় শুধু তার ফ্যামিলি আর নিজের ব্যবসার কথাই ভাবে, তার পরিবারের কোনো মাথা ব্যথাই নেই। এটা শুনে মিস লিয়াং রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। এমন অবস্থায় ওয়াং তাকে থামায়
আর বলে যে সে তার স্ট্যান্ডার্ডের নয়, তাই তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। যার কোনো উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর মিস লিয়াং তার স্পিচ দেয়, যেখানে সে প্রথমে ডোনেশন চেক দেয়, তারপর সে শিনের দেওয়া পেন ড্রাইভটা লাগিয়ে ভিডিও চালায়, যেখানে হোটেলের ভিউ ছিল। সেখানে সব আনহাইজেনিক দৃশ্যও রেকর্ড করা ছিল, যার জন্য মিস লিয়াং সবার কাছে ক্ষমা চায়। আর সবারই তার এই পদক্ষেপটি বেশ পছন্দ হয়। এদিকে ইফাই তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করার জন্য তার রুমে যায়। সে সব জিনিসপত্র প্যাক করছিল, আর তাড়াহুড়োর কারণে ভুলবশত তারা শিনের ল্যাপটপ ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় যে শিন তখনও ওয়েটারের পোশাকে দাঁড়িয়েছিল, তাই ইফাই তার হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে আর দুজনে বাড়ি ফিরে আসে। অন্যদিকে মিস লিয়াং ওয়াংকে তার অফিসে ডাকে, যেখানে সে নিজের রিজাইন লেটার দিয়ে দেয়, কারণ সে আর সেখানে কাজ করতে চাইছিল না। সে শিন আর মিস লিয়াং দুজনকে আঘাত করে, কিন্তু যাওয়ার আগে মিস লিয়াং তাকে বলে যে সে শিয়ানের মতো নয়, সে সবসময় তার খেয়াল রাখতে পারবে আর উৎসবে তার বাবা মায়ের জন্য উপহারও পাঠাতে পারবে। পাশাপাশি সে তাকে এও জানায় যে সে এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে সবাই তার অনেক খেয়াল রাখে, আর তাই তার স্বভাবটা তেমনই। এই কারণে সে সব সময় তাকে দিয়ে কাজ করিয়ে নিত। আর এখন যখন ওয়াং তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন তার মনে হচ্ছিল যে ওয়াং কেবল কোম্পানিতে তার পজিশন বা অ্যাডভান্টেজমেন্টের জন্য তার সাথে সম্পর্ক গড়েছিল, কিন্তু ওয়াং এর কোনো উত্তরই দেয় না আর তার কাছে ক্ষমা চেয়ে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিন আর ইফাইকে দেখানো হয়। শিন ইফাইয়ের কাছে নিজের ল্যাপটপ দেখে জিজ্ঞেস করে যে সে কেন তার ল্যাপটপ নিয়েছিল, সে কি তবে ওয়াং আর তার উপর নজর রাখছিল? এতে ইফাই একটু আপসেট হয়ে যায়, আর এই বলে সে সেখান থেকে চলে যায় যে সে তো শুধু তার সাহায্য করছিল, আর শিন তাকে ধন্যবাদ বলার বদলে তাকে এত কথা শোনাচ্ছে। এরপর দুজনেই অফিসে চলে যায়, আর ইফাই শিনকে বোঝায় যে সে গতকাল যা প্রেজেন্ট করেছে তা আজকেও তাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, তবে শানলিফাং টিম তাকে অ্যাপ্রিসিয়েট করবে। তাকে এটাও খেয়াল রাখতে হবে যে ফাং যেন তার কাজের ক্রেডিট না নিয়ে নেয়। অন্যদিকে মিস লিহাংকে দেখানো হয় যে তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা তার ব্যাপারে কিছুটা চিন্তিত ছিল, কারণ সেও তার আর ওয়াং এর ব্রেকআপের কথা জানতো। কিন্তু মিস লিহাং তাকে পরিষ্কার করে দেয় যে যদিও ওয়াং কিছু সময়ের জন্য তার কাছে সবকিছু ছিল আর ওয়াং এর জন্য সে বিদেশ থেকে ফিরে এসেছে, কিন্তু না এখন শানলিফাং টিমের ওয়াং এর প্রয়োজন ছিল, আর না তার নিজের ওয়াং এর প্রয়োজন আছে। এরপর তারা সবাই মিটিং এ দেখা করে, যেখানে শিন তার প্ল্যান সবার সামনে প্রেজেন্ট করে, যা মিস লিয়াং এর খুব পছন্দ হয়। তারা সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর শিন ফাং এর সাথে তার কেবিনে দেখা করে। ফাং তার সাফল্যে খুব খুশি ছিল, তাই সে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত তার মধ্যে এত চেঞ্জ কার কারণে এসেছে। প্রথমে শিন তার নামই নেয়, কিন্তু ফাং আসল উত্তরটা জানতো, তাই সে শিনকে ভালোভাবে ভাবতে বলে। আর শিন যেই কেবিন থেকে বেরিয়ে আসে আর সে বুঝতে পারে যে সে এতটা পরিবর্তন হতে পেরেছে শুধুমাত্র ইফাইয়ের কারণে, কারণ ইফাই সবসময় তাকে সাহায্য করেছে। সে তাকে নিজের নোটস দিয়েছে, আর কিছু কিছু প্ল্যানের সময় সে তার সাথেও গিয়েছে, এমনকি সে তাকে ইমোশনালি সাপোর্টও করেছে। এটাই কারণ ছিল যে সে এত কিছু করতে পেরেছে। এইসব রিয়েলাইজ করে সে ভাবতে শুরু করে যে সে কি ইফাইকে পছন্দ করতে শুরু করেছে, আর এখন তাকে টিকিটের জন্য ধন্যবাদ জানাতে হবে, যার জন্য সে তাকে সারপ্রাইজ দিতে যায়। আর তাকে পেছন থেকে আসতে দেখে ইফাই তার একটা ছবি তুলে নেয়। এরপর সে শিনের সাথে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সে তাকে থামিয়ে দেয় আর বলে যে ইফাই তার জন্য সেরা শিক্ষক আর সে তার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই সে তাকে ট্রিট দেবে, যা শুনে ইফাইও রাজি হয়ে যায়। অন্যদিকে জচিকের মা বাবাকে দেখানো হয় তারা ইউর উপর নজর রাখার জন্য যায়, যাতে তারা জানতে পারে যে ইউ আর জচিং একে অপরের সাথে কথা বলে সবকিছু পরিষ্কার করেছে কিনা, কিন্তু তারা তাকে প্রশ্ন করার সাহস পায় না। তাই ইউ নিজে এগিয়ে এসে তাদের জানিয়ে দেয় যে তারা তাদের ফলো করা বন্ধ করতে পারে, কারণ সে জচিং এর সাথে কথা বলেছে। তারা দুজন এখন শুধু ভালো বন্ধু হিসেবে আছে। পরদিন স্প্রিং ফেস্টিভ্যালের জন্য শিন রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করার জন্য ইফাই তার সাথে আসে আর তার লাগেজ ওঠাতে চায়, যা দেখে শিনের কিছুটা অদ্ভুত লাগে। সে ইফাইকে জিজ্ঞেস করে যে সে কি শিন বাড়ি চলে যাচ্ছে বলে খুশি হচ্ছে, কারণ এরপরেই সে হয়তো তার গার্লফ্রেন্ডকে বাড়িতে ডাকতে পারবে। নিজের মন মতো সে পুরো অ্যাপার্টমেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে দখল করতে পারবে। কিন্তু ইফাই তাকে বলে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই, সে শুধু সত্যিই তাকে ড্রপ করতে এসেছিল। এখন গাড়িতেও শিন তাকে জিন নাম ধরে টিচ করে। তখন ইফাই জানায় যে সে তার বাবার জন্য বিশেষ অ্যালকোহলও প্যাক করে রেখেছে, আর সে এটা তার বাবাকে গিফট করতে পারে। সে শিনকে এয়ারপোর্টের ভেতর পর্যন্ত ড্রপ করতে যায়, যেখানে তার এই যত্ন দেখে সে খুব খুশি হয়। অন্যদিকে জচিংকে দেখানো হয় সে তার ডিস্ট্রিক্ট ডান্স কম্পিটিশনের জন্য ডান্স ইন্সপেক্টর ঠিক করতে একটা স্টুডিওতে যায়। সেখানে স্টুডিওর একজন কোরিওগ্রাফারের সাথে তার দেখা হয়, যে তার বন্ধু ছিল। সে তাকে জানায় যে সে তার টিমকে শেখানোর জন্য আসবে, কিন্তু তাদের আরও একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন পড়বে, যার জন্য সে ইউর নাম সাজেস্ট করে। আর তারা দুজনে তার সাথে দেখা করতে যায়, যেখানে ইউ একটা ছেলেকে ডান্স শেখাচ্ছিল। সে সেই ছেলেটিকে স্পর্শ করে কিছু স্টেপ শেখাচ্ছিল, যা দেখে জচিং এর খুব জেলাস হতে থাকে আর তাকে বোঝাতে শুরু করে যে এভাবে কাউকে স্পর্শ করা উচিত নয়,
আর এই বিষয়ে তার খেয়াল রাখা উচিত। এরপর জচং এর টিমকে দেখানো হয়। আসলে ওটা একটা বয়স্ক মহিলাদের টিম ছিল যারা নিজেদের স্টাইলে ডান্স করছিল। কিন্তু যখন তারা জানতে পারে যে তাদের নতুন স্টাইল শিখতে হবে আর শেখানোর জন্য ইউ তাদের সাথে আসবে, তখন জচং এর মা কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ওই টিমের অংশ ছিল। এরপর আমরা শিনকে দেখি। তার বাবা অ্যালকোহলের বোতলটা দেখে খুব খুশি হয়, কারণ শিন আরও একটা মিথ্যে বলেছিল যে এই বোতলটা তার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। এই কারণে তার বাবা তাকে তার বয়ফ্রেন্ডের একটা ছবি দেখাতে বলে। এখন শিন তো ইফাইয়ের ছবি দেখাতে পারতো না, তাই সে কোনো এক র্যান্ডম আগলি ছেলের ছবি তার বাবাকে দেখিয়ে দেয় আর বলে যে এটাই তার বয়ফ্রেন্ড। এদিকে জচং বাড়ি গিয়ে তার মায়ের উপর একটু রেগে যায়, কারণ তার মাও ডান্স টিমে জয়েন করেছিল। আর জচং এর মনে হচ্ছিল যে হয়তো তার মা আবার ইউকে বিরক্ত করার জন্য এমনটা করছে। একবার প্রমাণ হয়ে যাবে যে জচং আসলে মাম্মাস বয়। কিন্তু তার বাবা তাকে বোঝায় যে তার মা কখনো তাকে কোনো সিদ্ধান্তের জন্য ফোর্স করে না, তাহলে সে মাম্মাস বয় কিভাবে হতে পারে। আর তার মাও ডান্স টিমে এই জন্য জয়েন করেছিল কারণ সে ইউকে প্রমাণ করতে চেয়েছিল যে সে তাকে নিয়ে কতটা সিনসিয়ার। এটা শুনে জচং তার মাকে জড়িয়ে ধরতে চায় আর জানায় যে সে স্প্রিং ফেস্টিভ্যালের জন্য ইউয়ের সাথে তার গ্রামে যাচ্ছে। এতে তার মা কিছুটা রেগে যায়, কিন্তু জচং এই অজুহাত দেয় যে তারা সেখানে সিনারি শুটিং এর জন্য যাচ্ছে, যাতে ডান্স কম্পিটিশনের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়া যায়। এই কারণে তার মা তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সে ইউয়ের সাথে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ইউ তাকে তার পরিবারের সাথে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, কারণ ইউর বাবা মাও তাকে বিয়ের জন্য ফোর্স করছিল। তাই সে কেবল তার নাম ব্যবহার করে বাঁচতে চেয়েছিল। ইউর বোনও তার বয়ফ্রেন্ডের সাথে এসেছে। সে তাকে দোষারোপ করার চেষ্টা করছিল যে সে তার বাবা মাকে কতটা বিরক্ত করে, তাই সে কোথাও ফেক বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসেনি তো। কিন্তু জচং সেটা প্রমাণ হতে দেয় না। সে ইউয়ের বাবাকে বলে যে যখন সে ইউকে বিয়ে করবে তখন সে তাদের সাথে দেখা করতে আসতেই থাকবে, কারণ তারা ইউয়ের জন্য ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কষ্ট করেছে, যে সে তাদের আজীবন পেবেক করার কথা ভাবছে। তার এই কথা শুনে ইউয়ের বাবা একটু ইমপ্রেস হয়ে যায় আর ইউর বোন কিছুটা জেলাস ফিল করতে থাকে। তাই সে তার বয়ফ্রেন্ডকে তার বাবার জন্য গিফট আনতে বলে। তার বয়ফ্রেন্ড একটা এক্সপেন্সিভ গিফট এনেছিল, যা দেখে ইউ একটু আন্ডার কনফিডেন্ট হয়ে যায়। কিন্তু তখনই জচং তার ব্যাগ থেকে গিফট বের করে আনে। সেও তার বাবার জন্য হেলথ সাপ্লিমেন্ট নিয়ে এসেছে, যা দেখে ইউর বাবা প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর ইউ আর জচং যখন একসাথে বাসন ধুচ্ছিল, তখন ইউয়ের প্রশ্নের জবাবে জচং জানায় যে সে ওই সাপ্লিমেন্টগুলো তার মায়ের থেকে লুকিয়ে এনেছে। এতে ইউ তাকে সেগুলোর জন্য পে করতে চায়, কিন্তু জচং তার থেকে টাকা নিতে মানা করে দেয়। তার কথা বলছিল তখনই ইউয়ের মা জচং এর সাথে একা কথা বলার জন্য চলে আসে। ইউকে বাইরে আসতে হয়, যেখানে সে তার বাবাকে দেখে ভাবতে শুরু করে যে তার মা বাবা আসলে জচং এর ব্যাপারে কি ভাবছে। অন্যদিকে আমরা ইফাইকে দেখি যে তার বাড়িতে একা ছিল আর শিনের সাথে চ্যাটে কথা বলছিল। ঠিক তখনই তার কাছে জিঞ্জির কল আসে। সে জানায় যে সে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর তার শরীরও খুব খারাপ, তার ফোনও প্রায় বন্ধ হয়ে যাবে। তাই সে ইফাইকে তাকে পিক করার জন্য রিকোয়েস্ট করে। এতে ইফাই প্রথমে তাকে মানা করে দেয়, কিন্তু জিঞ্জির রিকোয়েস্টে সে তাকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে ওষুধ দেয়। এরপর জিঞ্জি তাকে শিনের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে তার কতটা খেয়াল রাখে, সে কি তবে শিনকে পছন্দ করে। তখন ইফাই তাকে জানায় যে শিন তার বন্ধু। এরপর জিঞ্জি তাকে তার জন্য পরিচ বানানোর রিকোয়েস্ট করে। ইফাই প্রথমে স্পষ্টভাবে মানা করে দিল, তার শরীর খারাপ থাকার কারণে তাকে শেষ পর্যন্ত এই কথাটা মানতেই হয়। এখন সে অপেক্ষা করছিল যে জিঞ্জি কখন তার বাড়ি থেকে যাবে। তখনই তার শরীর কিছুটা সুস্থ হয়ে যায়, কিন্তু তবুও সে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় আর বাহানা বানায় যে আজ চাইনিজ নিউ ইয়ার, আজ স্প্রিং ফেস্টিভ্যালের কারণে সে কোনো ট্যাক্সি পাবে না। আর এই কারণে ইফাই নিজে তাকে ড্রপ করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে শিন তার বাবার সাথে ডাম্পলিং বানাচ্ছিল। তখনই নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হয়। নিউ ইয়ার শুরু হওয়ার সাথে সাথেই ইফাইয়ের কল আসে যে তাকে নিউ ইয়ার উইশ করে। সে শিনের বাবার সাথেও কথা বলে আর তাদের সুস্থ জীবনের শুভেচ্ছা জানায়, যা শুনে শিনের বাবা খুব খুশি হয় আর শিনও তার উপর বেশ ইমপ্রেস হয়। কিন্তু তাও তার মনে সন্দেহ ছিল যে ইফাই নিশ্চয়ই তার কোনো গার্লফ্রেন্ডের সাথে আছে। এই নিয়ে ইফাই বলে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। তার এই কথা জিঞ্জি আসার সময় শুনে ফেলে। এরপর জিঞ্জি যখন গাড়ির সামনের সিটে বসতে যায়, তখন ইফাই তাকে পেছনের সিটে বসতে বলে, কারণ সামনের সিটটা সবসময় শিনের জন্য সে রেখে দিয়েছে। যার ফলে সে যখন জিঞ্জিকে তার বাড়িতে ড্রপ করে, তখন জিঞ্জি এগিয়ে এসে তাকে জানিয়ে দেয় যে সে তাকে পছন্দ করে। কিন্তু ইফাই তাকে পরিষ্কার করে দেয় যে সে অন্য কাউকে পছন্দ করে আর সেই কথাটা সিক্রেট রাখতে চায়, কারণ এই বিষয়ে সে খুবই সতর্কভাবে এগোচ্ছে। সে যাকে পছন্দ করে তাকে কোনোভাবে সে আঘাত করতে চায় না। এই কথা শুনে জিঞ্জি বুঝতে পারে যে ইফাই আসলে শিনকেই পছন্দ করে। তাই সে ইফাইকে পরামর্শ দেয় যে তার উচিত খুব দ্রুত শিনকে নিজের অনুভূতির কথা জানিয়ে দেয়া, আর এভাবে তার ভয় পাওয়া উচিত নয়। অন্যদিকে শিনের বাবাও তার সাথে কথা বলে। সে জানতো যে ইফাই আর শিন সম্পর্কে নেই, কারণ যদি তা হতো তবে নিউ ইয়ার শুরু হওয়ার সাথে সাথেই শিন তার বয়ফ্রেন্ডকে কল করত
আর তাকে বাড়িতেও নিয়ে আসতো। এই কারণে শিন তাকে সব সত্যিটা বলে দেয় যে ইফাই কেবল তার টিনএন্ড আর তার আগেও একটা গার্লফ্রেন্ড ছিল, যা সে স্বীকার করে না। এসব শোনার পর শিনের বাবা তাকে বোঝায় যে ইফাই যখন তাদের জন্য উপহার পাঠিয়েছে আর নিউ ইয়ার শুরু হওয়ার সাথে সাথে শিনকে কল করেছে আর তাদের সাথেও কথা বলেছে, তখনই সে বুঝে গিয়েছে যে ইফাই কোনো চালবাজি করছে না, বরং সে তার আন্তরিকতা আর ভালোবাসা শিনের প্রতি প্রকাশ করছে। হয়তো সে তাকে পছন্দ করে, কিন্তু সামনাসামনি বলার সুযোগ পাচ্ছে না। তাই শিনের বাবা তাকে শুধু এইটুকুই বলতে চেয়েছিল যে তার আগের সম্পর্কের কারণে সে যেন নিজের উপর বাড়তি চাপ না নেয় আর ইফের অনুভূতিগুলো সে যেন অ্যাকসেপ্ট করে, কারণ কোথাও না কোথাও শিনও তাকে পছন্দ করতে শুরু করেছে। এই সব ভেবে শিন তার রুমে চলে যায়। সে এখন ইফের কথাই ভাবছিল। এরপর সে তার খেলনাটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সে তার আন্টির সাথে বাজারে যায়। তখন ইফাই তাকে কল করে জিজ্ঞেস করে যে সে বাড়িতে কবে আসছে, আজ তো অফিসে যাওয়ার দরকার নেই। শিন তখন বলে যে সে কি তাকে খুব বেশি মিস করছে, তার কি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তার এই কথা শুনে ইফাই আবার বিরক্ত হয়ে যায়। তখনই শিনের নজর বাজারে লাগানো একটা বোর্ডের উপর যায়। আজ ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই সে ইফাইকে টিচ করে যে সে কি এই কারণেই কল করেছে, কারণ সে তাকে ভালোবাসা দিবসের উইশ করতে চায়। যা শুনে সে কিছুটা নার্ভাস হয়ে কল কেটে দেয়। আসলে সে শিনের জন্য ফুল কিনতে গিয়েছিল। সেখানে সে কিছুটা দ্বিধায় ছিল যে শিন হয়তো জেনে গেছে যে সে কি অনুভব করছে। তাই সে ভালোবাসা দিবসে তার জন্য গোলাপ না কিনে একটা বিশেষ ফুল নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মানে গোলাপের মতো খোলাখুলি ভালোবাসা স্বীকার করা নয়, বরং সেই ফুলগুলো ছিল গোপন ভালোবাসার প্রতীক। অন্যদিকে জচেং আর ইউকে দেখানো হয় তারা আবার সাংহাই ফিরে আসে, যেখানে জচেং তাকে জিজ্ঞেস করে যে যদি আগামী বছরও সে সিঙ্গেল থাকে তবে সে কি তাকে আবার নিজের ফেক বয়ফ্রেন্ড বানাবে। তখন ইউ বলে যে সে এখন আর নিজের বাড়ি যাবে না, কারণ তার মতে কেউ তার এত যত্ন নেয় না। তখন জচেং এর ইউ এর মায়ের কথা মনে পড়ে যায়। যখন তারা দুজনে একা কথা বলছিল, জচেং সেই সব কথা রেকর্ড করে রেখেছে যাতে ইউ তা শুনে তাদের মনের কথা ভালোভাবে বুঝতে পারে। যখন ইউ সেই রেকর্ডিংটা শুনে সে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেই রেকর্ডিংয়ে ইউ এর মা কেবল জচেংকে এটাই বলছিল যে সে আর ইউ এর বাবা তাকে কতটা ভালোবাসে। তারা কেবল এটাই চায় যে জচেং যদি সত্যি তাকে ভালোবাসে তবে সে যেন সবসময় তাকে খুশি রাখে আর তার যত্ন নেয়। অর্থাৎ ইউ এর মা বাবা তাকে ভালোবাসত, শুধু তারা তা তার সামনে প্রকাশ করতো না। ইউ এসব কথা রেকর্ড করার জন্য জচেংকে ধন্যবাদ জানায়। আর সেও বলে যে যদি কখনো তার একা লাগে তবে সে শিন বা ইফাইয়ের কাছে সাহায্য চাইতে পারে। পরদিন ইফাইকে দেখানো হয় সে তার বন্ধুর বাড়িতে সেই ফুলগুলো রেখে দেয় যাতে শিন ফিরে আসা পর্যন্ত সেগুলোর যত্ন নেওয়া যায়। আসলে সে তার বাবার সাথে দেখা করতে বিদেশে যাচ্ছিল, কারণ তার স্টার্টআপ প্রজেক্টের জন্য তার ফাউন্ডিং দরকার ছিল। যাওয়ার আগে সে শিনকে কল করে জিজ্ঞেস করে যে সে কবে ফিরে আসছে। এখন শিনও লজ্জা পাচ্ছিল, কারণ ইফাই তাকে বাড়িতে ডাকার জন্য একটু বেশি তাড়াহুড়ো করছিল। এটা শিনের বাবাও লক্ষ্য করে। এরপর ইফাই তার বাবার সাথে দেখা করে, সে তাকে নিউ ইয়ার উইশ করে আর কিছু আপেল উপহার দেয়। তারপর সে ফাউন্ডিং এর কথা বলে। তার বাবা ফাউন্ডিং এর জন্য রাজি হয়ে যায়, কিন্তু তাকে সতর্কও করে যে তার কোম্পানির কিছু লোপ হোলস আছে, অর্থাৎ ফাউন্ডিং এর কোনো না কোনো গন্ডগোল হতে পারে, তাই তাকে সবসময় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপর ইফাই সাংহাই এসে লুজুর সাথে দেখা করে আর তাকে তার প্রজেক্টের ব্যাপারে জানায়। সে চেয়েছিল যেন লুজুর কোম্পানি তাদের প্রজেক্টের জন্য একটা মোবাইল অ্যাপ বানায়, যেখানে ফ্লসিয়ার প্রতিটি পণ্যের ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশন ডিটেলসে এক্সপ্লেন করা থাকবে। এই কাজটা একমাত্র লুজুই ভালোভাবে করতে পারত, তাই ইফাই তাকে প্রজেক্টে জয়েন করতে বলে। অন্যদিকে লুজুরও চাকরির প্রয়োজন ছিল আর তার ফ্লসিয়া প্রজেক্টও পছন্দ হয়, তাই সে হ্যাঁ বলে দেয় আর দুজনে ডিল ডান করে। যাওয়ার সময় লুজু তাকে জিজ্ঞেস করে যে তার বাবা কি ফেমাস লি গ্রুপের সিইও, কারণ সে ইফাইয়ের কথা আর লি গ্রুপের সিইও এর কথার মিল পেয়ে গিয়েছে যে ইফাই তাদেরই ছেলে। সে ধনী, অর্থাৎ সে শিনের সাথে এত অ্যাডজাস্টেবল লাইফ এজন্যই কাটাচ্ছিল কারণ সে তার সাথে থাকতে চাচ্ছিল আর তার যত্ন নিতে চাচ্ছিল। এইসব শুনে ইফাই খুশি হয়ে যায় আর লুজুকে এই কথাটা সিক্রেট রাখতে বলে। এরপর সে নতুন প্রজেক্ট পাওয়ার গুড নিউজ সবার আগে ডাঙ্গিউকে জানায়। তারা দুজনে একসাথেই আনন্দটা সেলিব্রেট করতে চলে যায়। পরের সিনে দেখা যায় যে ইফাই শিনকে পিক করার জন্য এয়ারপোর্টে যায়। এতদিন পর একে অপরকে দেখে তারা দুজনেই খুব খুশি হয়, কিন্তু বাড়িতে পৌঁছাতেই শিন দরজায় মেয়েদের স্লিপার দেখতে পায়। এই বিষয়ে শিন ইফাইকে জিজ্ঞেস করলে ইফাই জানায় যে এগুলো তার বন্ধু জিওয়ের, যে সেই ফুলগুলো রাখার জন্য এখানে এসেছিল। শিন যখন ফুলগুলো দেখে তখন সে খুব খুশি হয়ে যায় আর ফুলগুলো নিয়ে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর ইফাই তাদের দুজনের জন্য লাঞ্চ রেডি করে। শিনের সাথে থাকতে থাকতে সে রান্না করাও শিখে গেছে আর খুব ভালো লাঞ্চ বানিয়েছে, যার প্রশংসা শিনও করে। কিন্তু তখনই তার নজর ইফাইয়ের হাতের দিকে যায়, যা গরম পানি পড়ে একটু পুড়ে গিয়েছিল, তাই সে তাকে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। সে যখন বক্স থেকে ওষুধ নিচ্ছিল তখনই তার নজর সেখানে পড়ে থাকা একটা লম্বা চুলের দিকে যায়, যা দেখে সে খুব রেগে যায় আর ইফাইকে জিজ্ঞেস করে যে এটা কার চুল
আর এই সিনের সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামার এই পার্টটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই ড্রামার পরের পার্টগুলো আমি এই চ্যানেলে আপলোড করব। তাই এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা সাথে সাথে এটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।